বাবা সবজি বিক্রেতা, কষ্টের সংসার, তবুও অসাধারণ রেজাল্ট করে ছেলে ডাক্তারি পড়াশুনো করছে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপড়ের পাড়ের মেধাবী স্মরণদীপ দেবনাথের পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়ালো দে দম্পতি। বর্তমানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে স্মরণদীপ। কষ্টের সংসার, বাবা সবজি বিক্রি করেন। মেধাবী হলেও আর্থিক অনটন মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পড়াশুনোর বড় একটা খরচ চালাতে হিমশিম খেতে হয় না এখন, কারণ পাশে দাঁড়িয়েছিল আলিপুরদুয়ারের মানবিক মুখ সংগঠন। এবার তাদের হাত ধরেই আলিপুরদুয়ারের এক দম্পতি এই যুবককে পড়াশুনোর জন্য আর্থিকভাবে সহযোগিতা করলেন। এদিন আলিপুরদুয়ারের মানবিক মুখের অফিসে এসে স্মরণদীপের হাতে 50,000 টাকার চেক তুলে দেন সত্যেন দে এবং নন্দা দে। জানা যায়, নিট পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপড়ের পাড়ের স্মরণদীপ দেবনাথ এবং তার পরিবার খুব চিন্তায় ছিলেন কিভাবে ছেলেকে খরচা করে ডাক্তারি পড়াবে। এই বিষয়টি জানতে পেরেই মানবিক মুখ মানবিক কাজটা করেছিলেন। স্মরণদীপের পাশে এসে দাঁড়ান। তাদের মাধ্যমেই বিষয়টি জানতে পেরে দে দম্পতি যুবককে ডাক্তারি পড়ার জন্য 50,000 টাকার চেক তুলে দেন। সত্যেন দে এবং নন্দা দের এই মানবিক কাজের ধন্যবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। সন্দীপ দেবনাথকে কিভাবে সহযোগিতা করলেন আপনারা? আমরা যখন শুনলাম স্মরণদীপের এরকম একটা গ্রামের ছেলে, সে ডাক্তারি পড়তে চায়, আর্থিক অবস্থার জন্য সে ঠিক পড়তে পারছে না, তখন আমাদের মনে হলো দেখি না চেষ্টা করে ছেলেটা যদি আমাদের সাহায্যেও আর্থিক ইয়ে দিয়েও যদি মানুষ হতে পারে, মানুষের মতন একজন বড় ডাক্তার হতে পারে, এটাই তো আমাদের আনন্দ। আমরা 16 তারিখে আমরা ইয়েতে গেছিলাম, রাতুল বিশ্বাসের হ্যাঁ, ওখানে মানবিক মুখের অনুষ্ঠানে। ওখান থেকে শুনতে পেয়েছি। আচ্ছা, তো কিভাবে সাহায্য করলেন তাকে? তাকে এইভাবে আমরা বললাম যে ঠিক আছে, আমরা কিছু দিতে চাই যাতে ওর সাহায্যটা হয় ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, 50 স্মরণদীপের ব্যাপারে আগে থেকে তো সেই দিনই প্রথম শুনলাম এই ঘটনা। রাতুলে হয়ে গেছে যে এরকম একটি ট্যালেন্টেড ছেলে, কিন্তু তার পরিবার মানে তারা খুব কষ্টে আছে, এবং এত বড় এই যে মেডিকেল পড়ার যে খরচে প্রচুর, এবং দায়িত্বটা মানবিক মুখের থেকে নিয়েছে। তা আমরা তখনই আমি এত কিছু শুনেছি কিছু আমরা কিছু হ্যাঁ হ্যাঁ কোনো আপত্তি নেই, সে একবারে তখনই আমার বিশেষের সাথে কথা বলে আমরা সামান্য যা যতটুকু সম্ভব এই মুহূর্তে সেটি করেছি। আপনার নাম? সত্যেন দে। আপনার নাম? নন্দা দে। কোথায় বাড়ি আপনাদের? শিববাড়ি চাচাকে জংশন। কেমন পড়াশোনা চলছে তোমার? হ্যাঁ, এখন মোটামুটি ভালোই চলছে। এই হোলিতেই বাড়ি এলাম পরশুদিন। তোমার পাশে মানবিক মুখ দাঁড়িয়েছিল এবং মানবিক মুখের মানে সহযোগিতায় আরও অনেকে এগিয়ে আসছে তোমাকে সহযোগিতা করার জন্য। আজকে একজন দম্পতি, বয়স্ক দম্পতি তোমার পাশে দাঁড়ালো একটা বড় অ্যামাউন্ট দিয়ে, কি বলবে? সবার প্রথমেই ধন্যবাদ জানাই এই সত্যেন দে এবং নন্দা দে মহাশয় এবং মহাশয়কে আমার পাশে দাঁড়ানোর জন্য, আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে আমার যে এমবিবিএসের যে পদটা সেটা সুগম করার জন্য ধন্যবাদ জানাই তাদের। এবং আমি বর্তমানে মেডিকেল কলেজের পড়ুয়া 2024 ব্যাচের, এবং আমার পাশে যখন আমার এই মেডিকেল কলেজে পড়ার খবর শুনতে পারে মানবিক মুখ, এবং তখনই এক অনুষ্ঠানের মাধ্যমে আমার গ্রামের চণ্ডীঝাড় গ্রামে এক সভার আয়োজন করে আমাকে সম্বর্ধনা দেয় সেই দিন, এবং সেখানে উপস্থিত ছিলেন সকলে এবং আমার স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারাও, এবং তার সাথে আমার গ্রামের মানুষও। এবং তারপর থেকে যে মানবিক মুখ সেই আর্থিকভাবে রাতুল দাদা আমার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে আমার বাবা মার সঙ্গে এবং আমার সঙ্গে কথা বলে, এবং তারপর আমার যে এমবিবিএস জার্নি সেখানে গোটা 5 বছর, এবং তারপরেও যে এমডি করার টোটাল 7.5 বছর এরকম টাইম। তো এই 7.5 বছর আমার পাশে থাকবে আর্থিকভাবে, আমাকে যেখানেই যেরকম প্রবলেম হোক আমাকে সবসময় তাদের আমার পাশে থাকবে তারা, আমি সেই আশ্বাস পাই তাদের কাছ থেকে।
এবং দাদার সঙ্গে আমার খুব ভালো এখন যোগাযোগ। আমি এবং আমাকে আজ দাদা সন্ধ্যাবেলায় ফোন করে আম, বলে যে আমি জানতাম না এই ব্যাপারটা, তো আমাকে শুধু বলে যে একজন আহ, ভদ্রলোক এবং ভদ্রমহিলা তোমার সাথে দেখা করতে চায়, তারা কিছু তোমাকে ডোনেট করবে এরকম ব্যাপার। তো তাদের সাথে আমার সঙ্গে কথা বলতে চাই, কি পরিচয় যেহেতু আমাদের হয়নি, তো তারপরে এখানে এসে আমি এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই দম্পতি সত্যেন দে এবং এই নন্দাদেব মহাশয়া আমাকে আর্থিক সহযোগের হাত বাড়িয়ে দেয় এবং তার সঙ্গে আমার এরকম এও বলেছে যে তাদের যেহেতু কোনো ছেলে নেই, আমাকে ছেলের মতন দাবি জানিয়েছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন। আমিও তাদের সবসময় চেষ্টা করব তাদের যে কথা এবং তাদের এই মানুষ যখন ভালো মানুষ হয়ে যেন আর বাকি 5জন মানুষের পাশে আমিও যেন দাঁড়াতে পারি এবং তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের প্রণাম জানিয়ে বললাম, একটা সময় তো মনে হয়েছিল যখন একটা মানে তোমাকে ছোটো না করেই বলছি, যার দারিদ্রতার কারণে কোথাও মনে হয়েছিল যে কিভাবে পড়াশোনা করবে, তখন ধীরে ধীরে যখন সবাই এগিয়ে আসছে, এখন পড়াশোনা করে সেই পথটা মানে কেমন মনে হচ্ছে? এখন একদমই সেটার যে আর্থিক কতটা চাপ প্রতিকূলতা কমেছে মনে হচ্ছে? প্রতিকূলতা যে ব্যাপারটা সেটা হয়তো ছিল না, কারণ আমরা জানতাম যে মেডিকেল কলেজে পড়ার অনেকটাই খরচ আর কি, যেটা আমরা তার জন্য অনেকেই হয়তো এখন মেডিকেল লাইনে আসতেও ভয় পায় যে এখন হয়তো প্রিপারেশন নিয়ে পড়ে ফেলেছি, তারপরের খরচটা আমরা কী করে বহন করব। কিন্তু সেই দিক থেকে আমি এখন বুঝতে পারছি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের যদিও অনেকই কম খরচ, যেটা প্রাইভেট কলেজের মতো, কিন্তু তার সঙ্গে একজন মানে আমার মতো পরিবারের থেকে, আমার বাবা যেখানে একজন সবজি বিক্রেতা, তো সেই পরিবার থেকে বিলং করার পরে এই সরকারি মেডিকেল কলেজের খরচাটাও একটা মানে বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। তো সেই দিক থেকে আমি এই মানবিক মুখ এবং তার সঙ্গে অনেক সদস্যদের আমি পাশে পেয়েছি, তো এই দিক থেকে আমি অনেকটাই এখন বল পাচ্ছি, যার জন্য আমার সেরকম এখন অনেক কোনো অসুবিধা সেরকম হচ্ছে না এবং আমার এমবিবিএসের এখন 6 মাস হতে চললো এবং খুব সুন্দরভাবেই কাটছে এখন। কোথায় পড়ছো তুমি? আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট। কী নিয়ে পড়ার ইচ্ছা আছে? কী নিয়ে কী চিকিৎসা করার ইচ্ছা আছে? এখন তো সেরকম স্ট্রিমগুলো সম্পর্কে শুধু জানছি, তো তার সাথে সাথে এখন যখন নর্মালি বাবা যেরকম বলে স্পেসিফিক্যালি ফিজিশিয়ান হওয়ার, কিন্তু আমার যেমন একটা সময় থেকে ইচ্ছা ছিল, এখন হয়তো ধীরে ধীরে মানে সার্জন হওয়ার ইচ্ছা, যেমন যেটা ব্রেনের নিউরো সার্জন হওয়ার খুব ইচ্ছা এখন পর্যন্ত আছে এবং তার পরবর্তী স্ট্রিমগুলো আমি চিনবো, যেহেতু 5.5 বছর 4.5 বছর যে পড়াটা সেটা মানে জেনারেলভাবেই হয় ফিজিশিয়ান হিসেবে, তারপরে নাম্বার ওয়াইজ র্যাঙ্কিং হয় সেই হিসেবে স্ট্রিম। আজকে দে পরিবার দম্পতি তোমাকে কত টাকার চেক তুলে দিল? আমাকে তারা বললেন এবং 50,000 টাকার একটা অ্যামাউন্ট, খুবই বড় অ্যামাউন্ট আমাকে আমার হাতে তুলে দিয়ে, বাবা মা নিশ্চয়ই শুনেছে সেটা কথাটা, কেমন তারা কি বলছে, কতটা খুশি? তারাও অনেকটাই খুশি। তাদের খুশি তো আর দেশে আমি খুঁজে পাই না এবং তারা সত্যি খুবই খুশি এবং তারা একটাই কথা বলে যে তারা যে পাশে দাঁড়িয়েছে আমার, তো এই পাশে দাঁড়ানোটা যেন একটা আমি যেন সেই পাশে দাঁড়ানোর মান রাখতে পারি এবং আমি যেন ভালো মানুষ হয়ে তাদের পাশে দাঁড়ানোটাকে যেন আমি সফল করতে পারি। তোমার নামটা একবার বলো। আমার নাম শরণদীপ দেবনাথ, বাড়ি কোথায়? পরে চণ্ডীরঝা। এটার দুটো আঙ্গিক রয়েছে। প্রথম কথা আমি বলে রাখি, মানবিক মুখ খুব সচেতনতার সাথে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সৃষ্টির লগ্ন থেকে যে আমরা কাউকে কোনো কিছু ডোনেট করলে বা কাউকে কিছু সাহায্য করলে তার পরিচয় এবং তার মুখ আমরা প্রকাশ করব না। কিন্তু এক্ষেত্রে আমরা শরণদীপ দেবনাথের ঘটনা আমরা সংবাদ মাধ্যমে এনেছি এবং আমরা ফেসবুকে প্রকাশ করছি। তার দুটো আঙ্গিক রয়েছে। 1 নম্বর আঙ্গিক হচ্ছে এখনকার জেনারেশন, আপনার চ্যানেলেই আমরা গতকাল একটা আলিপুরদুয়ার শহরের একটা কদর্য চেহারা আমরা দেখতে পেয়েছি। যেই সব পরিবারে চাকরি করছেন বা প্রাচুর্য রয়েছে, সেখানে সন্তানটা প্রতিদিন ল্যামেন্ট করছে, প্রতিদিন আক্ষেপ করছে আমার এই নেই ওই নেই বলে তারা বেপথে চলে যাচ্ছে, নেশায় যুক্ত হয়ে যাচ্ছে, চারিদিকে একটা সামাজিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয় চলছে। সেই পরিস্থিতিতে শরণদীপ দেবনাথের বাবা একজন সবজি বিক্রেতা এবং একটা হতদরিদ্র পরিবার থেকে লড়াই করে যে প্রতিকূলতা, এখানে আমার মনে হচ্ছে আশীর্বাদ হচ্ছে, প্রাচুর্যতাই বোধহয় অভিশাপ। এই ক্ষেত্রে শরণদীপ দেবনাথ লড়াই করে যে পথ দেখালো, আমার মনে হয় সমাজের এটা জানা উচিত এবং সমাজের মানুষের এটা জানা উচিত যে সমাজে কোনো প্রতিকূলতা নয়। সেখানে সত্যেন দে এবং নন্দাদের মতো দে পরিবারও যেমন পাশে থাকে, মানবিক মুখের সদস্যরাও পাশে থাকে এবং শুধু মানবিক মুখ নয়,
প্রতিটি জায়গায় কোনো না কোনো সহৃদয় ব্যক্তি কিন্তু পাশে দাঁড়ায়। তাই আমার মনে হয় স্মরণদীপ দেবনাথ একটা সমাজের উদাহরণ, পাশাপাশি দে পরিবারও একটা সমাজের উদাহরণ। এই ঘটনাটা সামনে আসা আমার মনে হয় সমাজের ভালো দিকটা তুলে ধরবে। আমার মনে হয় এই প্রতিকূলতার অন্য নাম স্মরণদীপ দেবনাথ, পাশাপাশি সহৃদয় ব্যক্তিবর্গের অন্য নাম হচ্ছে সত্যেন দে ও নন্দা দে পরিবার।